You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৬তম গল্প, মহাদেবপুরের ভুতুড়ে ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৬তম গল্প, মহাদেবপুরের ভুতুড়ে ঘটনা। আজ আকাশে বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে। অন্ধকার মহাশূন্যে মায়াবী আলো ছড়িয়ে ভাবুক মনের কল্পনাকে আরও রঙিন করে তুলছে। এই মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্যই বোধহয় কবি সাহিত্যিকের কল্পনায় বারবার ফিরে ফিরে এসেছে চাঁদের বর্ণনা। সবটাই হয়তো কল্পনার ফারাক। মায়াবী আলো ছড়ানো চাঁদকে কখনো সৌন্দর্যের উপমা হিসেবে বর্ণনা করা হয়েছে, আবার কখনো ভয়ঙ্কর পরিস্থিতিকে উপস্থাপনা করা হয়েছে এর মাধ্যমে। হয়তো সবটাই এমন। একই জিনিস ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। কখনো তা হয়ে ওঠে সুন্দর, আবার কখনো ভয়ের প্রতিরূপ। আজ সন্ধেবেলায় হরিদার চায়ের দোকানে বসে আমরা চারজন, অর্থাৎ আমি, বুবাই, পল্লব এবং আমাদের গুরু বিষ্টুদা এই বিষয়ে আলোচনা করছিলাম। কথাবার্তা, খুনসুটি, পল্লবের খোঁচা, বিষ্টুদার অভিমান সব মিলিয়ে আসর বেশ জমে উঠেছে। বিষ্টুদা বলল, পল্লব, বড় বড় কথা বলছিস তো? তাহলে আমার জীবনের একটা ঘটনার কথা বলি, শোন। অবশ্য তার আগে একটু চা দরকার। এই হরি, আমাদের চা দে, আর একটা সিগারেট। চা এখনো ফুটছে, তাই একটু পরে পাওয়া যাবে। আগে হরিদা হাত বাড়িয়ে বিষ্টুদাকে সিগারেটটা দিল। পকেট থেকে দেশলাই বের করে সেটা ধরিয়ে একদলা ধোঁয়া ছেড়ে বিষ্টুদা বলতে শুরু করল। এই ঘটনা খুব বেশি দিন আগের নয়। মহাদেবপুরে আমার এক দূর সম্পর্কের পিসিমা থাকতেন। পিসেমশাই বেশ কিছুদিন হলো গত হয়েছেন। সম্পর্কে পিসি হলেও বয়স আমারই মতো। পিসিমার একটি মেয়ে, অর্থাৎ আমার এক বোন রয়েছে সেখানে। তার বিয়ে থা হয়নি তখন। ছেলের খোঁজ খবর চলছে। পিসিমা মেয়েটিকে পাত্রস্থ করতে পারলে নিষ্কৃতি পান। হঠাৎ একদিন তার লেখা একটা চিঠি আমার কাছে এসে পৌঁছায়। সে চিঠির বক্তব্য পড়ে আমি যা বুঝলাম তা হলো, সম্প্রতি কিছু একটা সমস্যায় পড়েছে পিসি, এবং সেই সমস্যা বোনকে নিয়ে। কি সমস্যা না বুঝলেও এটুকু আন্দাজ করতে পারলাম সেই সমস্যা মোটেই সাধারণ নয়। পিসির মনে হয়েছে আমার অভিজ্ঞতা এই সমস্যা সমাধানে কাজে লাগতে পারে, তাই আমায় ডেকে পাঠিয়েছে। অতএব এহেন পরিস্থিতিতে না যাওয়ার কোনো অর্থ নেই। পরদিন সকালে ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে চেপে রওনা হলাম মহাদেবপুরের উদ্দেশ্যে। পথ বেশ অনেকখানি। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। আমাকে দেখে পিসি আনন্দিত হলো, কিন্তু যেন গোপন কোনো আতঙ্কে সে ভাব প্রকাশ করতে পারল না। বিষণ্ণ দুশ্চিন্তাগ্রস্ত একটা ভাব চোখে মুখে লেগে রইল। তবু আপ্যায়নের কোনো ত্রুটি হলো না। প্রায় বছর ৫ বাদে আমি এখানে এসেছি। পিসি রীতিমতো ব্যস্ত হয়ে উঠল আমাকে নিয়ে।
আমি যতই বারণ করি পিসি কোনো কথাই শোনে না। যাই হোক, যে সময় আমি পৌঁছেছি সে সময় বোন বাড়িতে ছিল না, কলেজে গেছে, বিকেলের দিকে ফিরবে। খাওয়া দাওয়ার পর পিসি আমায় বলল, পূরবী ফিরতে এখনো ঘন্টা দুয়েক বাকি। ওর সামনে কথাগুলো বলতে পারবো না। এত দূর থেকে এসেছিস, একটু বিশ্রাম নিলে ভালো হতো, কিন্তু তোমায় অত ভাবতে হবে না পিসি, তুমি বলো কি হয়েছে। পূরবী এবার বিয়ে থার্ড ইয়ারে পড়ছে। ওকে অনেক আগে থেকেই আমি বিয়ের কথা বলেছি, কিন্তু রাজি হয়নি। যখনই ওকে ওই কথা বলেছি, ও বলেছে পড়াশোনা শেষ করে ও আগে স্বাবলম্বী হতে চায়, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে থা করবে না। আমাদের এইসব জায়গায় মেয়েদের বিয়ে অনেক কম বয়সেই হয়ে যায়। প্রথম দিকে আমার এত দেরিতে বিয়ে করা নিয়ে আপত্তি থাকলেও পরে আমি বিষয়টা মেনে নিই। সব ঠিকঠাকই চলছিল, সারাদিনও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার পর কিছুদিন কলেজ ছুটি ছিল। ঠিক সেই সময় থেকেই এই সমস্যার শুরু। কলেজে ওঠার আগে থেকেই ও রাতে আলাদা ঘরে থাকে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর মা মেয়ে দুজন দুজনের মতো শুয়ে পড়েছি। তখন মাঝরাত। আমার ঘুম ভাঙল ভীষণ একটা চিৎকারে। এই গলা পূরবীর। পাশের ঘর থেকে চিৎকারের শব্দটা আসছে। ঘুমের ঘোরে কিছুটা থতমত খেয়ে গেলেও মশারি থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতে গেলাম ওর ঘরে। দরজা ভেতর থেকে বন্ধ। পূরবী, পূরবী। প্রথমটায় কোনো সাড়া শব্দ পেলাম না। আমি জানতাম রাত জেগে ও পড়াশোনা করে, কিন্তু বন্ধ ঘরে এমন কি ঘটতে পারে যে কারণে এমনভাবে চিৎকার করে উঠবে? ওর বাবা মারা যাওয়ার পরে বাস্তবের মাটিতে আমরা মা মেয়ে আছড়ে পড়েছিলাম। ফলে পূরবী খুব একটা দুর্বল মনের এমনটা নয়। অন্যান্য মেয়েরা যেমন আরশোলা টিকটিকি এসব দেখে ভয় পায়, তেমনটা ও কোনোদিনই পায় না। আমি ক্রমাগত দরজায় ধাক্কা দিতে লাগলাম। পূরবী, 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 দরজাটা খোল। এই মাঝরাতে নিষ্ফল ডাকাডাকি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কোনো সাড়া শব্দ পাচ্ছি না। দরজা ভেঙে যে ঢুকবো সে সামর্থ্য আমার শরীরে নেই। আমি দরজায় কান পাতলাম। মনে হলো ভিতরে কেউ যেন কথা বলছে ওর সঙ্গে। তোর বোনের স্বভাব চরিত্র নিয়ে আমার কোনোদিন মনে সংশয় ছিল না। এত রাতে কে ঢুকবে ওর ঘরে? মা, মা, দরজা খোল মা, মারে। প্রায় আধ ঘন্টা আমি অসহায়ের মতো দরজার সামনে দাঁড়িয়েছিলাম। বারবার ডাকছিলাম ওকে। হঠাৎ একসময় দরজাটা খুলে গেল। দেখলাম ঘুম জড়ানো বিধ্বস্ত অবস্থায় ও আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে মা তোর? কিরে? মুখে কথার কোনো উত্তর না দিয়ে দুপাশে মাথা দোলালো। তারপর কেমন অদ্ভুত গলায় আমাকে বলল, তুমি ঘরে যাও মা। আমি ঘরের ভেতরে একবার উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। বিছানার উপরে কয়েকটা বই ছড়ানো, আলো জ্বলছে। সমর্থ মেয়েকে তো বাচ্চার মতো শাসন করা যায় না। ফিরে এলাম নিজের ঘরে। এই ঘটনার পর থেকে আবার সাধারণভাবে দিন কাটতে লাগলো। প্রায় 1 মাস পর আবার একদিন একই ঘটনা ঘটল। আমি ছুটে গেলাম, দরজায় অপেক্ষা করলাম। একসময় দরজা খুলে মেয়ে আমাকে ফিরে আসতে বলল। কিন্তু এই 1 মাসে অন্য একটা বিষয় আমি লক্ষ্য করছি। পূরবীর চেহারা যেন দিন দিন ভেঙে যাচ্ছে। বোনকে তো দেখেছিস, সুন্দরী নয় সে কথা শত্রুতেও বলে না, কিন্তু এখন ফিরলে বুঝতে পারবি কেমন অদ্ভুত একটা রুক্ষ ভাব ওর মধ্যে তৈরি হয়েছে। কি সমস্যা, কেন, কোনো কিছুই ও বলতে চায় না। বলে সব ঠিক আছে, কিন্তু কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারছি কিচ্ছু ঠিক নেই। কিছু একটা সমস্যা অবশ্যই আছে, এমন কিছু যা ও প্রকাশ করতে পারছে না। একা একা ভোগ করছে, আর আমার ফুলের মতো মেয়েটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আমি একা মানুষ, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না।
মাস তিনেক বাদে একবার ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আলাদা করে কোনো রোগ খুঁজে পায়নি। খাওয়া দাওয়া ঠিক করে করতে বলেছে, আর শুধু কয়েকটা ভিটামিন ওষুধ দিয়েছে, ব্যাস। কিন্তু সেসব করেও কোনো ফল হয়নি। অদ্ভুত ব্যাপার, এমনি সময় ও কিন্তু সেই আগের মতো শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে, কিন্তু জিজ্ঞাসা করলে কিছুই বলে না। প্রথম দিকে ব্যাপারটা খেয়াল না করলেও দ্বিতীয় মাসে হঠাৎ একদিন খেয়াল হলো ব্যাপারটা ঘটছে ঠিক প্রতি পূর্ণিমার রাতে। তৃতীয় মাসের পর থেকে আমি আর কোনো চিৎকারের শব্দ শুনতে পাইনি, কিন্তু পূর্ণিমার রাতে ওর দরজায় কান পাতলে শুনতে পাই ফিসফিস শব্দ। কে যেন চাপা স্বরে ওর ঘরে কথা বলছে। এইসব ঘটনা প্রায় 6 মাস ধরে চলছে। মেয়েটাকে দেখলে এখন আমার ভীষণ কষ্ট হয়। কি করব আমি কিচ্ছু বুঝতে পারি না। কেন জানি না আমার মন বলছে এর পিছনে কোনো অলৌকিক কারণ আছে। তাই তোকে ডেকে পাঠিয়েছি। তোর বোনটাকে তুই বাঁচা। তোর ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, তাই চিঠি লিখেছিলাম। এসব কথা বলতে বলতে দেখলাম পিসির চোখের কোণা ভিজে উঠেছে। ঠিক আছে পিসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। পুরবীর ঘরটা একবার দেখা যায়? ও তো এক্ষুনি চলে আসবে। সে সময়ে আর পুরবীর ঘর দেখা হলো না। তখন বেলা প্রায় 3:30 বাজে। আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম। এর কিছুক্ষণের মধ্যেই পুরবী বাড়িতে ফিরল। ফিরেই আমার সঙ্গে দেখা করতে এলো। কেমন আছো দাদা? এই চলে যাচ্ছে। তা তোর খবর কি? দেখলাম পিসি যা বলেছে সে কথা সত্যি। শরীর খুব ভেঙে গেছে এমনটা নয়, তবে একটা পরিবর্তন হয়েছে। দীর্ঘ 5 বছর পরে দেখছি। তাই আগের চেহারা যে খুব ভালোভাবে মনে আছে তা নয়, কিন্তু এটুকু বুঝতে পারলাম সৌন্দর্যের যে জ্যোতি ওর মধ্যে ছিল তা অনেকটাই ম্রিয়মান হয়েছে। আমি ভালো আছি দাদা। কলেজ থেকে ফিরলি তো? যা, খাওয়া দাওয়া করে নে, তারপর সন্ধেবেলা তোর সাথে গল্প করব। ঠিক আছে। এই বলে পুরবী চলে গেল। আমিও শুয়ে থাকতে থাকতে বিভিন্ন ভাবনা মাথায় নিয়ে এক সময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যের কিছুক্ষণ আগে পিসি আমায় ডেকে তুলল। উঠে চোখ মুখ ধুয়ে দেখি পিসি গরম গরম পাকোড়া ভেজেছে, সঙ্গে চা। তখনও বাইরে দিনের আলো আছে। সেসব পেটস্থ করে ধূমপান করার জন্য একটু বাইরে বেরোলাম। সমবয়সী হলেও পিসির সামনে আমি ধূমপান করি না। একটু হেঁটে নিজের উদ্দেশ্য সম্পন্ন করে যখন বাড়িতে ফিরলাম, তখন চারদিক অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা, আশেপাশে বাড়ি ঘর বিশেষ একটা নেই। পিসির বাড়িটা পাকা, এই জায়গার সঙ্গে বড্ড বেমানান। প্রত্যাশিতভাবেই রাস্তায় আলোর কোনো সুব্যবস্থা নেই। অনেক দূরে দূরে টিম টিম করে বাল্ব জ্বলছে। সে আলো এত উপরে যে রাস্তা পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। তীব্র অন্ধকারে আলো ছড়ানোর উদ্দেশ্যে ওগুলো পুরোপুরি ব্যর্থ। আশেপাশে গাছপালায় ভরা, আবহাওয়া যথেষ্ট উষ্ণ, তবু এই গ্রাম্য পরিবেশে গাছপালায় মৃদু আলোড়ন তুলে স্নিগ্ধ বাতাস বইছে, ফলে আলাদা করে গরম অনুভব করতে পারছি না। যাই হোক, পিসির বাড়িতে ফিরে পুরবীর ঘরের সামনে গেলাম। ও ঘরেই রয়েছে। পুরবী, আসবো? হ্যাঁ, এসো দাদা। ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ও কিছুটা ব্যস্ত হয়ে বিছানার উপরে ছড়িয়ে থাকা বইপত্রগুলো গোছাতে লাগলো। এখানে বসো দাদা। আমাকে বসতে বলল বটে, কিন্তু মনে হলো আমি ঘরে ঢুকে পড়ায় ও কিছুটা অস্বস্তি অনুভব করছে। তারপর তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই। তোমার বড় বাজারের দোকানটা আছে? না রে, সেসব পাঠ চুকিয়ে দিয়েছি।
তুমি তো আমাদের একেবারে ভুলেই গেছো। কাজের কি শেষ আছে রে? তাছাড়া আমি একা মানুষ, নিজের সব কাজ নিজেকেই করতে হয়, সময় কোথায় বল? কিন্তু তুই তো পিসিকে নিয়ে মাঝে মধ্যে আমার ওখানে যেতে পারিস। যাবো দাদা, আসলে পড়াশোনার খুব চাপ। একটু গুছিয়ে নিতে পারলে ইচ্ছে আছে পাকাপাকিভাবে কলকাতার দিকে চলে যাব। মায়েরও তো বয়স বাড়ছে, ওদিকে থাকলে সব দিক থেকেই সুবিধা হবে। হ্যাঁ, সে কথা ঠিক। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি করিস? মানে সবারই তো কিছু না কিছু শখ থাকে। সেভাবে কিছু শখ আমার নেই, তবে মাঝে মধ্যে গল্পের বই পড়ি। তা কেমন গল্প পড়তে ভালো লাগে? সব রকমই কম বেশি পড়ি, তবে ভূতের গল্প বেশি ভালো লাগে। আমার কথা তো জানিস, আমারও ভূতের গল্প বেশ লাগে। তা কি কি বই আছে তোর কাছে দেখি? পুরবীর ঘরে একটা খাট, এক পাশে একটা টেবিল, টেবিলের ধার ঘেঁষে স্টিলের একটা আলমারি, অন্য পাশে বইয়ের একটা আলমারি। উঠে গিয়ে সেখান থেকে 4-5টা বই একসঙ্গে নিয়ে এলো। দেখলাম সেখানে নতুন পুরনো সব ধরনের লেখকের বই রয়েছে। আমিও উঠে গেলাম আলমারির কাছে। দেশি বিদেশি অনেক বই সেখানে নজরে পড়ল। আলমারির নিচের দিকে ডান দিকের কোণায় কয়েকটা পুরনো বই নজরে পড়ল। বইগুলোর গায়ে কোনো নাম লেখা নেই। বাহ, তোর কাছে তো অনেক বই আছে, তাই সব বই তুই পড়েছিস? মোটামুটি দু একটা একটু বাকি আছে। খুব ভালো। ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমি গেলাম। এই বলে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। ও যখন বাড়িতে থাকবে না, তখন একবার ওই ঘরে ঢুকে সবকিছু খুঁটিয়ে দেখতে হবে। ওর যা বয়স, তাতে এমনটা হওয়া অস্বাভাবিক নয় যে কারো সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। হয়তো তার সঙ্গেই রাত বিরেতে ফোনে কথা বলে, কিন্তু সেক্ষেত্রে প্রতি রাতেই বলার কথা, শুধুমাত্র পূর্ণিমার রাতে বলবে কেন? এসব কথা মাথায় ঘুরতে লাগলো। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে নিজের মতো শুয়ে পড়লাম। এই বাড়িতে মোট 3টে শোয়ার ঘর রয়েছে, একটা ঘর ফাঁকাই পড়ে থাকে। সেই ঘরে আমি শুয়েছি। রাত তখন 11টা বাজে। প্রচ্ছন্ন চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এমনটা হতে পারে ওর যে চেহারার পরিবর্তন হয়েছে, তা হয়তো অতিরিক্ত পড়াশোনার ফলে। হতে তো পারে অনেক কিছুই, কিন্তু আসল কারণটা কি? 7-5 ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। খুব সকালেই আমার ঘুম ভাঙল। উঠে চারপাশে একটু হাঁটতে বেরোলাম। তারপর ফিরে এসে সকালের খাওয়া দাওয়া সেরে এক প্রকার কর্মহীনভাবেই সময় কাটতে লাগল। সকাল 10টার দিকে পুরবী কলেজে চলে গেল। এবার আমার আসল কাজ শুরু হবে। পিসিকে বলে পুরবীর ঘরে ঢুকলাম। বিছানার উপরে 2টো বই ছড়ানো রয়েছে। একটা বই খুলে উল্টে রাখা। সেটাকে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম, কলেজের পড়ার বই। আবার সেটাকে আগের মতো রেখে দিলাম। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে ওর বই খাতা ঘেঁটে কোনো একটা সূত্র পাওয়া যাবে। এই ঘটনায় সত্যি আমাকে গোয়েন্দা হয়ে উঠতে হয়েছিল। বইয়ের আলমারির কাছে গেলাম। একদম উপর থেকে একটা করে বই নামিয়ে পাতাগুলো উল্টে পাল্টে দেখছিলাম, কোথাও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কি না। ঘাঁটতে ঘাঁটতে 3টে বই পেলাম কালো জাদু এবং অলৌকিক বিদ্যার বিষয়ে, কিন্তু বইগুলো যে খুব একটা পড়া হয়েছে তা মনে হয় না।
একেবারে নতুন মনে হচ্ছে। সেগুলো উল্টে পাল্টে দেখলাম, আলাদা করে কিছু নজরে পড়ল না। দুই একটা পাতা পড়েও দেখলাম, তাতে যা লেখা রয়েছে তা সুস্থ মস্তিষ্কে বিশ্বাস করা অসম্ভব। আমার যেটুকু অভিজ্ঞতা তাতে বুজরুকি ছাড়া কিছুই মনে হলো না। যথাস্থানে সেগুলোকে রেখে দিলাম। তারপর ঘাঁটতে ঘাঁটতে যখন একদম নিচের তাকে এসে পৌঁছালাম, তখন পিসি ডাকতে এলো। এখন স্নান করে খাওয়া দাওয়া সেরে নে, তারপর আবার ওসব করিস। পুরবী যাতে কিছু বুঝতে না পারে সেভাবে সব কিছু আগের মতো গুছিয়ে রেখে দরজা চেপে ঘর থেকে বেরিয়ে এলাম। আধ ঘন্টার মধ্যে স্নান খাওয়া দাওয়া সারলাম। তারপর আবার গেলাম পুরবীর ঘরে। বিকেল বেলায় ও চলে এলে আর এই কাজ করা যাবে না, তাই অন্যদিকে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আলমারির সামনে মেঝেতে বসে নিচের তাকে থাকা বইগুলো এক এক করে নামিয়ে দেখতে লাগলাম। একসময় সকালে দেখা সেই পুরনো বইগুলো পর্যন্ত পৌঁছালাম। মোট 5টি বই আছে। বইয়ের উপরে যে কার্ডবোর্ডের শক্ত মলাট রয়েছে তার উপরিভাগ লাল কাপড় দিয়ে মোড়ানো। প্রথম বইটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠার রং দেখে আন্দাজ করলাম এই বই অত্যন্ত প্রাচীন, রং হলদে হয়ে গেছে। প্রথম পৃষ্ঠাতে চোখে পড়ল একটা ছবি, অনেকটা চোখের মতো আকৃতি। ভালো করে সেটাকে দেখতে দেখতে চোখে কেমন ধাঁধা লাগল। পরের পৃষ্ঠা উল্টাতে চোখে পড়ল কয়েকটা কথা লেখা, এবং তার উপরে বেশ গোটা অক্ষরে লেখা সাবধান। তার নিচে লেখা খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে মূল গ্রন্থটি রচিত হয়। এই পুস্তক সেই আদি প্রাচীন গ্রন্থের বাংলা অনুবাদ। অপার অলৌকিক শক্তির মাধ্যমে জাগতিক সব কিছু অর্জন করা সম্ভব। এই পুস্তকে সেই পথের নির্দেশ রয়েছে। তথাপি সতর্ক করা প্রয়োজন, সহজ পথ সর্বদাই অন্ধকারময় হয়। এই উপায় পাহাড় চূড়ায় সামান্য পথের মতো। সামান্য ভুল কিংবা অসতর্কতায় চরম বিপদ সমাগত হবে। সেই বিপদ মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। প্রথম পৃষ্ঠায় লেখা কথাটুকু পড়ে বইগুলো সম্পর্কে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি পরপর পৃষ্ঠা উল্টিয়ে চোখ বোলাতে লাগলাম। পুরোটা খুব ভালো করে পড়তে অন্তত 2 দিন করে লাগবে, অর্থাৎ এই 5টা বই সম্পূর্ণ পড়ে ফেলতে কমপক্ষে 10 দিন প্রয়োজন। ততক্ষণে বেলা পড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পুরবী বাড়িতে ফিরবে, তাই আর দেরি না করে সব কিছু আগের মতো গুছিয়ে রেখে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। আগামীকাল থেকে আমি পড়া শুরু করব। ও বাড়ি থেকে চলে গেলে একটা করে বই নিয়ে আসব। ও ফেরার আগে যতটা পড়া সম্ভব পড়ে আবার রেখে আসব যথাস্থানে। এরপর থেকে এই নিয়মেই 1 সপ্তাহ চলল। মাঝে রবিবার ও কলেজে যায়নি, শুধু সেই দিনটা পড়া বন্ধ ছিল। সোমবার থেকে আবার পড়া শুরু করেছি। 4র্থ বইটা পড়া শেষ হয়েছে। পড়ে যেটুকু বুঝেছি তা আগে বলে রাখি। বইগুলোতে
প্রাচীন এক উপাখ্যানের বর্ণনা দেওয়া হয়েছে। তার মাধ্যমেই বোঝানো হয়েছে নিজের উদ্দেশ্য সাধনের পদ্ধতি। এ কথাও বর্ণনা করা হয়েছে এই পদ্ধতি অনুসরণ করতে গিয়ে অনেক আত্মা বন্দী হয়েছে অজানা কোনো লোকে। তারা সব কিছু অনুভব করতে পারে, সব কিছু দেখতে পারে, কিন্তু অদৃশ্য শিকলে অজস্র চোখের পাহারায় তারা বন্দী। এই দশা থেকে কোনোভাবেই মুক্তি নেই। চতুর্থ বইয়ের শেষে বর্ণনা করা হয়েছে এর পরবর্তী অংশ অর্থাৎ পঞ্চম পুস্তকে কিছু নকশা আঁকা আছে। তবে সেই নকশা সাধারণ নয়, এক একটা অলৌকিক জগতের প্রবেশদ্বার। প্রত্যেক নকশার পূর্ববর্তী পৃষ্ঠায় কোন উদ্দেশ্যে নির্দিষ্ট নকশাটি ব্যবহার করতে হবে তার বর্ণনা রয়েছে। গভীর মনোসংযোগে সেই নকশার দিকে তাকিয়ে থাকলে যোগাযোগ স্থাপিত হবে অলৌকিক জগতের সঙ্গে। আমার মন বলছে পূরবীর বর্তমান পরিস্থিতির সাথে এই বইগুলোর কোনো যোগাযোগ রয়েছে। সেদিন বিকেলে চতুর্থ বইটা যথাস্থানে রাখার সময় পঞ্চম বইটা হাতে নিয়ে দ্রুত একবার চোখ বুলিয়ে নিলাম। আগে যেমনটা বর্ণনা করেছি ঠিক তেমন বেশ কিছু নকশা বইটাতে রয়েছে। বড্ড জটিল, সম্মোহন করতে পারে এমন নকশা। আগের চাইতে তুলনায় এই বইটা ছোট। পূরবীর ফেরার সময় হয়েছে, তাই আবার সব কিছু রেখে নিজের ঘরে ফিরে এলাম। এবার এই সমস্যার একটা সমাধান প্রয়োজন। অনেক দিন হলো এখানে পড়ে আছি, নিজের কাজকর্ম তো লাটে উঠেছে। একটা কিছু সমাধান না করে এখান থেকে ফেরা যাবে না। কি করতে পারি সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সত্যি কথা বলতে তারিখ, বার বা তিথি এসব আমার খেয়াল ছিল না। সেদিন রাতে আমি যখন খেতে বসলাম তখন পূরবী নিজের ঘরে ছিল। পিসি বলল, আগামীকাল পূর্ণিমা। অর্থাৎ আগামীকাল আবার ওর ঘরে কান পাতলে শুনতে পাওয়া যাবে অস্পষ্ট কারো কণ্ঠস্বর। মনে মনে স্থির করেছি আগামীকালই এর কোনো একটা সমাধান করতে হবে। খাওয়া দাওয়ার পর নিজের বিছানায় শুয়ে কি করা যেতে পারে ভাবতে লাগলাম। পঞ্চম বইটা নিয়ে এখনো সেভাবে ঘাটাঘাটি করিনি, তবে আন্দাজ করছি ওই বইয়ের কোনো ছবির দিকে তাকিয়ে অলৌকিক জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পূরবী। সম্ভবত তা ঘটে প্রতি পূর্ণিমায়। সঠিক সমাধান কি হতে পারে তা খুঁজে না পেলেও একটা বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল দুপুরে পূরবীর ঘর থেকে পঞ্চম বইটা সরিয়ে ফেলতে হবে। ও যাতে চট করে কিছু টের না পায় সেজন্য সকালে একটা ব্যবস্থা করতে হবে। এইসব ভাবনা মাথায় নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে খাওয়া দাওয়া সেরে বাজারের দিকে বেরোলাম। উদ্দেশ্য কিছু কেনাকাটা করা। প্রথমে বাজারে গিয়ে কেজিখানেক কাতলা মাছ নিলাম। তারপর লোকজনকে জিজ্ঞাসা করে খুঁজে বের করলাম একটা বই খাতার দোকান। ওই বইগুলোর মতো কার্ডবোর্ডের মলাট তৈরি করা যায় তেমন সরঞ্জাম কিনে ফেললাম। তারপর বাড়ি ফিরে পিসির কাছে মাছের থলিটা দিয়ে বাকি জিনিসপত্র নিজের ঘরে রেখে দিলাম।
পুরবী এখনো কলেজে যায়নি। ওর সামনে এসব বের করতে চাই না। বেলা 10টার দিকে ও বেরিয়ে গেলে আমি কাজে লেগে পড়লাম। কার্ডবোর্ড, কাগজ, আঠা এসব দিয়ে ঠিক পঞ্চম বইটার আকৃতির একটা নকল মলাট বানিয়ে ফেললাম। আসলটাকে সরিয়ে এটাকে সেখানে রেখে দিলে দূর থেকে দেখে বোঝার কোনো উপায় থাকবে না। আরও একটা ব্যবস্থা করলাম। ওর ঘরের ছিটকিনি কিছুটা আলগা করে রাখলাম, যাতে সহজে চাপ দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকা যায়। পুরবী ফেরার আগে বইটাকে সরিয়ে নকল মলাটটা যথাস্থানে রেখে স্নান খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। আজ রাতে জেগে থাকতে হবে কিনা জানি না, এখন একটু বিশ্রাম নিয়ে নেওয়া ভালো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার আগে উঠে চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ পিসি এবং পুরবীর সঙ্গে গল্প গুজব করলাম। ওকে দেখে মনে হলো না এখনো কিছু আন্দাজ করতে পেরেছে। শুধু বলল, মা, দীপক কাকুকে ডাকতে হবে, দরজার ছিটকিনিটা আলগা হয়ে গেছে। ঠিক আছে, কাল সকালে ফোন করে নিস। এরপর পুরবী নিজের ঘরে গিয়ে পড়তে বসল। আমিও পিসির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে নিজের ঘরে গিয়ে শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। রাত 9টা নাগাদ পিসি খেতে ডাকল। তিনজনে টুকিটাকি গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করতে লাগলাম। আসার পর প্রথম যখন পুরবীকে দেখেছি, তখন পরিবর্তনটা ভালোভাবে আন্দাজ না করতে পারলেও এই কদিনে যে ওর মধ্যে পরিবর্তন হয়েছে সেটা স্পষ্ট বুঝতে পারছি। নিঃশব্দে ধীরে ধীরে কেউ যেন ওর প্রাণ শক্তি শুষে নিচ্ছে। সত্যি যদি ওর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তবে পিসি একেবারে নিঃস্ব হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ফিরে বইটা বের করে ঘাঁটতে লাগলাম। ঘাঁটতে ঘাঁটতে একটা নকশার দিকে চোখ আটকে গেল। একটা ত্রিভুজের মাঝে লম্বালম্বি জ্ঞান চোখের মতো একটা চোখ আঁকা। সেই চোখ থেকে আঁকা বাঁকা কিছু দাগ ত্রিভুজের বাহু পর্যন্ত পৌঁছেছে। চোখের দিকে তাকিয়ে আমার শরীরটা কেমন যেন অস্বস্তি অনুভব করল। হঠাৎ মাথা ঘুরে গেলে যেমন অনুভূতি হয়, ঠিক সেই রকম। আশেপাশে কিচ্ছু আর দেখতে পেলাম না। মনে হলো চারদিকে তীব্র আলো, সেই আলোর মাঝে এক টুকরো অন্ধকার, আর সেখানেই রয়েছে ওই অদ্ভুত নকশা। সেই নকশা এখন আর বইয়ের পৃষ্ঠায় নেই। একখণ্ড অন্ধকারের মাঝে শূন্যে ভাসছে। ধীরে ধীরে সেই আলো চোখে সয়ে এলো। তখন মনে হলো একটা সম্পূর্ণ সাদা ঘরে আমি দাঁড়িয়ে আছি। ঘরে কোনো দরজা, জানালা, ঘুলঘুলি কিচ্ছু নেই। আমার চোখের সামনে নীলাভ ভাসমান আলোয় সেই নকশাটা তৈরি হয়েছে। গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। একটু জল দরকার। হঠাৎ দেখলাম সাদা দেওয়ালের গায়ে বুদবুদের মতো ফুটে বেরোতে লাগলো এক একটা চোখ। সেই চোখের মণিতে
হলদে আভা, যেন শয়তানের চোখ সেগুন। আমার অন্তরাত্মা তীব্র ভয় অনুভব করছে। নিশ্ছিদ্র এই ঘরে বন্দী হয়ে পরিত্রাণের পথ খুঁজছে, কিন্তু সে ভাবনার কোনো প্রতিক্রিয়া আমার শরীরে ঘটছে না। অসাড় হয়ে দাঁড়িয়ে আছি। সারা ঘরের দেওয়ালে, মেঝেতে, ছাদে সব জায়গায় সহস্র জীবন্ত চোখ ভেসে উঠেছে। হলদে মণির সেই ভয়ঙ্কর চোখগুলোর দৃষ্টি আমার দিকে। এবার শুরু হলো ফিস ফিস শব্দ, যেন অনেক মানুষ খুব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। উৎসহীন আলোতে এতক্ষণ এই ঘরের ভিতরটা আলোকিত হয়েছিল। দপ করে সেই আলো নিভে গেল। অন্ধকারে জ্বলজ্বল করতে লাগলো অজস্র হলদে চোখের মণি। ধীরে ধীরে সেগুলো এগিয়ে আসছে আমার দিকে। আমি নিরুপায় ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। ওই অজ্ঞাত চোখের মালিকরা যে আমার অনিষ্ট সাধন করতে চায় তা দৃঢ়ভাবে অনুভব করছি। চোখগুলো আমার একদম কাছে এসে পড়ল। ফিস ফিস শব্দ, সঙ্গে নিঃশ্বাসের বরফ শীতল বাতাস আমায় স্পর্শ করল। ঠিক এই সময়ে শুনতে পেলাম নারী কণ্ঠের তীব্র হুঙ্কার। সেই হুঙ্কারের আঘাতে আমার চোখের সামনে যে অলৌকিক মায়াজাল তৈরি হয়েছিল তা মিলিয়ে গেল। দেখলাম বিছানার উপরে আমি শুয়ে আছি। ঘরের আলোটা জ্বলছে। পাশে সেই বইটা বন্ধ অবস্থায় পড়ে আছে। দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তবে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম? রাত তখন 1টা বাজে। বইটাকে বালিশের তলায় রেখে বিছানা ছেড়ে উঠলাম। দরজার কাছে গিয়ে ছিটকিনি খুলে দরজার পাল্লা দুটো টেনে খুলতেই ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। দরজায় পুরবী দাঁড়িয়ে, কিন্তু এ কি চেহারা হয়েছে ওর! চুলগুলো অগোছালো ভাবে ছড়িয়ে আছে। চোখের কাজল বিক্ষিপ্তভাবে চোখের চারপাশে লেগে রয়েছে। চোখের দৃষ্টি কেমন যেন অস্বাভাবিক। ওর চোখেও আমি দেখলাম হলদে আভা। ঘাড়টাকে যান্ত্রিকভাবে দুপাশে দুবার কাত করে অদ্ভুত কণ্ঠে বলল, পুরোই আমার শিকার। ওকে সম্পূর্ণ গ্রাস না করে আমি ছাড়বো না। তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? এই সময় পিছন থেকে পিসির কণ্ঠস্বর শুনতে পেলাম। পুরবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে পিসির দিকে তাকাল। তারপর অদ্ভুত অতিলৌকিক কণ্ঠে অট্টহাসি করে হাসির দমক থামতে বলল, আমি তো নিজের মতোই ছিলাম। তোদের কোনো ক্ষতি তো আমি করিনি, তাহলে আমার পথে কাঁটা হতে এসেছিস কেন? পুরবী এখন আমার আয়ত্তে রয়েছে। ওকে আমি ছাড়বো না। যুগ যুগ ধরে ওই বইয়ের পৃষ্ঠায় আমি বন্দী হয়েছিলাম। অলৌকিক দ্বার থেকে ও আমাকে মুক্ত করেছে। এখন আমি মুক্ত। আমি
আমি মুক্ত। আজ রাতটা কাটলে আমি সম্পূর্ণভাবে জগতে পৌঁছে যাব। তারপর হবে আমার রাজত্ব, অন্ধকারের রাজত্ব। বইটা আমায় ফিরিয়ে দে। আমি জোরে একবার ডাকলাম, পুরবী। সঙ্গে সঙ্গে মনে হলো অলৌকিক শক্তির হাতে বন্দী পুরবীর শরীরের ভিতরে সুপ্ত অবস্থায় থাকা পুরবীর আত্মা সাময়িকভাবে জেগে উঠল। পরক্ষণে আবার সেই হুঙ্কার, পুরবী ঘুমিয়ে আছে, ওকে ডাকিস না। আমি যা চাইছি আমার হাতে তুলে দে, তোরা দুজনে এক্ষুনি প্রাণ হারাবি। মা, মা তোর কি হয়েছে? মা এমন করছিস কেন? কি হয়েছে তোর? বলতে বলতে পিসি এগিয়ে এলো। পিসিকে এগোতে দেখে পুরবীর চোখ দুটো উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। পিসি কাছে এগিয়ে আসতে পুরবী এক হাতে পিসির গলা চেপে জাগিয়ে ধরল। পুরবীর শরীরে এখন অমানসিক জোর। এই পরিস্থিতিতে আমি দিশেহারা হয়ে পড়লাম। এখন কি করা উচিত স্থির করতে পারছিলাম না। এভাবে চলতে থাকলে আমরা দুজনেই প্রাণ হারাবো। আর যদি বইটা ওই শয়তানের হাতে তুলে দিই, তবে পুরবী তিলে তিলে শেষ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হতে বইটা ওই শয়তানের হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় মাথায় এলো না। পিসিকে ছেড়ে দে পুরবী, তুই যা চাস আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে পিসির শরীরটা এক প্রকার ছুঁড়ে ফেলল। পিসি যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। আমার সব হিসেব তালগোল পাকিয়ে যাচ্ছে। কি করা উচিত ভেবে পাচ্ছি না। বিছানার কাছে পৌঁছে বালিশের তলায় হাত বাড়াতে দুটো কথা মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। কোনো অজ্ঞাত কারণে পুরবীর শরীরে থাকা ওই শয়তান এই ঘরে ঢুকছে না। আর দ্বিতীয়ত, সব কিছুর উৎস যখন ওই অভিশপ্ত বইটা, তখন ওটাকে নষ্ট করে ফেললে কেমন হয়? দরজার সামনে পুরবী অর্থাৎ সেই শয়তান দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপে সর্বগ্রাসী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর ভারী নিঃশ্বাস গর্জনের মতো শোনাচ্ছে। আমি আমার কম্পমান হাতটা তোষকের তলায় ঢুকিয়ে লাইটারটা বের করে আনলাম। কাজ হবে কিনা জানি না, তবু অন্য হাত দিয়ে বইটাকে বের করলাম বালিশের তলা থেকে। আমার এক হাতে বইটা, অন্য হাতে লাইটার দেখে পুরবী দরজার সামনে দাঁড়িয়ে গর্জন করতে লাগল। ও এমন ভাবে ছটফট করছে যেন মৃত্যু সামনে উপস্থিত হয়েছে। শয়তানের এই প্রতিক্রিয়া দেখে আমি ভরসা পেলাম, হয়তো আমার এই ভাবনা সঠিক। সঙ্গে সঙ্গে লাইটারে চাপ দিলাম। একটা শব্দ করে আগুনের শিখা জ্বলে উঠল। বইটাকে ধরলাম সেই আগুনের শিখায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল। ক্রমাগত সেটা পুড়তে লাগল। আর সচক্ষে দেখতে লাগলাম দরজার সামনে দাঁড়িয়ে পুরবী তীব্র গর্জন করছে আর ছটফট করছে, কিন্তু কোনোভাবেই দরজা পেরিয়ে ভিতরে ঢুকছে না। যতক্ষণ বইটা জ্বলছিল
তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল পুরবীর আর্তনাদ। বইটা পড়া শেষ হতে ধপ করে একটা শব্দ হলো। পুরবী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আমি বাইরে বেরিয়ে এলাম। পিসি শারীরিক আঘাত সামলে উঠেছে ততক্ষণে। আমাকে ঘর থেকে বেরোতে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। শান্ত হও পিসি, শান্ত হও। আমার মনে হয় সমস্যা দূর হয়েছে। চলো পুরবীকে ওর ঘরে শুয়ে দি। আজ রাতটুকু তুমিও ওর সঙ্গে একই ঘরে থাকো। এই বলে একটা জলের বোতল এনে হাতে করে পুরবীর চোখে মুখে জল ছিটিয়ে দিতে ওর জ্ঞান ফিরে এলো। মা মেয়েকে শোয়ার ব্যবস্থা করে দিয়ে আমিও নিজের ঘরে ফিরে এলাম। বড্ড ক্লান্তি অনুভব করছি। বিছানায় শুয়ে পড়ার আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকালে আবার সব কিছু স্বাভাবিক। পিসির কোমরে সামান্য চোট লেগেছে। ডাক্তার দেখিয়ে কয়েকদিন ওষুধ খেলে আশা করি ঠিক হয়ে যাবে। পুরবীকে দেখলাম সুস্থ স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছে। বাকি যে 4টে বই ছিল সেগুলো পিসি এনে আমার কাছে দিল। পুরবী আর কোনো আপত্তি করেনি। বাড়ির উঠোনে একটা একটা করে 4টে বই পুড়িয়ে ফেললাম। তবে আর নয়, অনেক দিন হয়েছে এখানে পড়ে আছি। আগামীকালই বাড়ির পথে রওনা হব। বিদায় নিয়ে যখন পিসির বাড়ি থেকে বের হচ্ছি তখন পুরবী বলল, দাদা, লোভে পড়ে আমি কখন যে অন্ধকারের ফাঁদে পা দিয়েছি বুঝতে পারিনি। এ কথা বলে পুরবী আমার পা ছুঁয়ে প্রণাম করল। আমি আশীর্বাদ করে বাড়ির পথে রওনা হলাম। এর প্রায় মাস দেড়েক পরে আমার কাছে পিসির ফোন কল আসে। না, নতুন করে আর কোনো সমস্যা হয়নি। পুরবী এখন পুরোপুরি সুস্থ। সম্প্রতি পিসি খোঁজ খবর নিয়ে একজন পাত্র জোগাড় করেছে। 2 মাস পরেই তার সঙ্গে পুরবীর বিয়ে, আমার নিমন্ত্রণ। আসলে ভালো মন্দের তফাৎটা বড় সূক্ষ্ম। ভুল বুঝে ভুল পথে পা বাড়ালে বিপদের শেষ থাকে না। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 26তম গল্প মহাদেবপুরের ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।